শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, দেখতেই পাচ্ছ ফ্ল্যাড। ঠিক আছে, তো এটা নিয়ে বেশি কিছু বলবার নেই। এই টপিকটা কিন্তু আমার যা কেমন যেন মনে হচ্ছে আগামী যে পরীক্ষাগুলো আসছে, পিএসসির পরীক্ষা হোক বা অন্য পরীক্ষা, এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফ্ল্যাড এটা কিন্তু ঠিক এই মুহূর্তে কয়েক বছর ধরে খুব ইম্পর্টেন্ট টপিকে পরিণত হয়েছে নিউজ পেপারে। যাই হোক, তো ফ্ল্যাড নিয়ে যদি আমাদের লিখতে হয় তাহলে একটু আলোচনা করে নিই কী প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র এরকম ফ্ল্যাড দিয়ে প্রশ্নটা আসতেই পারে, কিন্তু নাও আসতে পারে। এরকমভাবে প্রশ্ন আসতে পারে, রাইট অ্যান এসে অন এ ফ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ উইটনেসড অর হার্ড অফ। ঠিক আছে, এরকমভাবে আসতে পারে, শুধু এইটুকু আসতে পারে, অথবা এ ফ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ উইটনেসড অফ না দিয়ে হার্ড অফ দিয়ে দিতে পারে। উইদিন 400 ওয়ার্ডসটা আমার নিজের তৈরি করা। সম্ভবত পিএসসি ডব্লিউবিসিএস এর পরীক্ষায় ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না, এসে রাইট করতে দেয়, বা যাই হোক না কেন, মোটামুটি এসে রাইটিংটা বেশ বড় করেই লিখতে হয়। আমরা যদি ডব্লিউবিসিএস এর দিকে ফোকাস করে লিখি বা অন্য যে কোনো পরীক্ষায় এসেটা বেশ বড় করেই লিখতে হয়। তো দেখো কীভাবে আমরা শুরু করতে পারি। প্রথম আমাদের দিতে হবে একটা হেডিং। ঠিক আছে, তো হেডিংটা আমরা কীভাবে দেবো দেখো। এ ফ্ল্যাড দ্যাট আই হ্যাভ উইটনেসড। প্রশ্ন কী ছিল? ইউ হ্যাভ। দেখো প্রশ্ন বলছে ইউ, তো আমরা কিন্তু উত্তর যখন লিখবো তখন আই দিতে হবে, তাই না? তো এ ফ্ল্যাট দ্যাট আই হ্যাভ উইটনেসড এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এ ফ্ল্যাট দ্যাট আই হ্যাভ হার্ড অফ, এটা একটা হতে পারে। আবার কিচ্ছু না হয়ে, এগুলো কোনোটাই না হয়ে শুধু ফ্ল্যাটও হতে পারে। ঠিক আছে, তো এখানে যেটা বলবার সেটা হচ্ছে যে কোনো একটা, যদি তুমি উপরেরটা লেখো তাহলে এগুলো কিন্তু এরকম অর দিয়ে কিন্তু হেডিং লেখা যায় না, এগুলো সব বাদ, লিখবেই না। আমি জাস্ট অল্টারনেট কি হতে পারে সেগুলো দেখা যায়, যে কোনো একটা লিখলে বাকিগুলো বাদ। আর একটা কথা, এটা কিন্তু ডব্লিউবিসিএস ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষা এবং স্কুল কলেজের যত পরীক্ষা আছে যে কোনো জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক, আবারও বলছি খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো শুরু করছি। ফ্ল্যাট ইজ অলমোস্ট অ্যান অ্যানুয়াল অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি স্টেট। এইখানে কেন আমি কান্ট্রি বা স্টেট লিখলাম এখানে, এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই জাগছে। দেখো, যদি শুধুমাত্র এইরকম কথা বলা থাকে উইটনেসড, কোথায় জায়গার নাম বলা নেই প্রশ্নে, মানে কোন জায়গাটায় তুমি দেখছো, ওয়েস্ট বেঙ্গলে দেখছো না, যে ফ্ল্যাট দ্যাট উইটনেসড ইন ওয়েস্ট বেঙ্গল বা ইন আওয়ার কান্ট্রি, এসব কিন্তু কিছু বলা নেই। সেক্ষেত্রে আমরা কান্ট্রি বা স্টেট যা খুশি লিখতে পারি, যে কোনো একটা লিখবে, অথবা লিখবে ইন এ কান্ট্রি অ্যান্ড ইন আওয়ার স্টেট, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো আমার মনে হয় যে কোনো একটা লেখাই ভালো। শুধু ইন আওয়ার কান্ট্রি লিখতে পারো, যদি স্টেটের কথা বলা থাকে তাহলে স্টেট লিখবে। তারপরে দেখো কী বলছে, অকারিং, যেটা ঘটছে, ঘটে চলেছে, ইন ওয়ান পার্ট অর আনাদার, কোনো না কোনো জায়গায় ঘটছে। ঠিক আছে, প্রথম লাইন বোঝা গেল। তাহলে আমি আবারও বলছি, এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা লিখবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্ল্যাট ইজ অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, অ্যান অ্যানুয়াল অ্যাফেয়ার্স। অ্যানুয়াল অ্যাফেয়ার্স মানে কি? অ্যানুয়াল অ্যাফেয়ার্স মানে হচ্ছে বাৎসরিক ঘটনা। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অথবা স্টেট। কান্ট্রি যদি লেখো তাহলে এই অবলিক বাদ যাবে, স্টেট বাদ যাবে। আর যদি স্টেট লেখো তাহলে কান্ট্রি এবং অবলিক এই চিন্তা বাদ যাবে। আশা করি বুঝতে পেরেছো। অকারিং মানে যেটা ঘটছে, ঘটে চলেছে। ঠিক আছে, এটা পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে। কখন কোথায় ঘটছে? ইন ওয়ান পার্ট, একটা পার্টে, অর অ্যানাদার, কোনো না কোনো পার্টে, তার মানে কোনো না কোনো অংশে ঘটছে। দেখো এই স্লাইডে এইটুকু দিয়ে তারপরে ডট ডট দিচ্ছি, অর্থাৎ আমার প্যারাগ্রাফ কিন্তু কন্টিনিউ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অংশ দেখো, প্যারাগ্রাফ কিন্তু একই। দেখো এই ডট ডটগুলো আমি দিচ্ছি তার কারণ আমি এটা বোঝাতে চাইছি প্যারাগ্রাফটা কন্টিনিউ হচ্ছে। পরীক্ষার খাতায় তোমরা তো একটা পেজে সবটা লিখবে, এখানে কিন্তু এই যে ডট ডটগুলো লিখবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ঢালাই লেখা হবে, এটা কিন্তু একই প্যারাগ্রাফে একসঙ্গে লেখা হবে। দেখো কী বলছে, ইট ইজ জেনারেলি নট ডিস্ট্রাকটিভ। ইট ইজ মানে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, ইজ জেনারেলি মানে সাধারণভাবে, নট মানে না, ডিস্ট্রাকটিভ মানে এটা সাধারণভাবে ডিস্ট্রাকটিভ নয়। ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, ক্ষতিকারক নয়, সেটা বলছে সাধারণভাবে। অসাধারণভাবে হলে অনেক ক্ষতিকারক, সেটা বলছে। দেখো টেরিবল ফ্ল্যাডস মানে হচ্ছে ভয়ঙ্কর যে ফ্ল্যাড। আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, এর অর্থ হচ্ছে এই ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা ইডিয়ম, এই ইডিওমেটিক ফ্রেজ। এর মানে হচ্ছে খুব কম ঘটে, বহুকাল পরে একবার ঘটে। যদিও এই কথাটা এখন কতটা সত্যি তা বোঝা মুশকিল, তার কারণ প্রত্যেক বছরই দেখছি ভালো ভালো বন্যা হচ্ছে। ঠিক আছে, যাই হোক এই কথাগুলো আমাদের লিখতে হয়। টেরিবল মানে ভয়ঙ্কর, ফ্ল্যাডস মানে হচ্ছে বন্যা, আর ফিউ অ্যান্ড, আর মানে হয় এখানে। ঠিক আছে, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে বহুকাল পরে ঘটে বা খুব কম ঘটে। পরের লাইন কি বলছে, ওয়ান সাচ মানে ঠিক সেই রকম একটি, অকার্ড ঘটেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ইন দ্য ইয়ার অফ
2000 মানে 2000 সালে একবার ঘটেছিল। ইন মালদা, কোথায় কোথায় ঘটেছিল? ইন মালদা, মুর্শিদাবাদ, বারডোয়ান, নদিয়া, নর্থ 24 পারগনাস, আরও বোধহয় 2-1টা জেলায় ঘটেছিল, আমি হয়তো লিখিনি, যে কোনো ইচ্ছে করেই লিখিনি। ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে 9টা জেলায় হয়েছিল, আরও জেলা আছে, তোমরা একটু নেট সার্চ করে লিখতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, বা আইকটা লিখলেও হবে। আচ্ছা, তারপরে কি বলছে? অ্যান্ড খুলনা ডিভিশন, ওই বন্যাটা কিন্তু 2000 সালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু খুলনায়ও পৌঁছে গেছে, খুলনা ডিভিশনে, মানে বাংলাদেশেও সেই বন্যাটা হয়েছিল, ঠিক আছে। খুবই সহজ করে লেখা, কঠিন না। তাহলে কি বলছে? ওয়ান সাচ মানে ওই ধরনের একটি, অকার মানে ওই ধরনের একটি কোনটা? বন্যা। অকার ঘটেছিল, কোথায় ঘটেছিল, কবে ঘটেছিল, সব পরপর পরপর লেখা থাকলো। আচ্ছা, বাংলাদেশের কোথায়? খুলনা ডিভিশনে ঘটেছিল। বাংলাদেশে কতগুলো ডিভিশনে ভাগ আছে, খুলনা বা আর ওই সব, ঠিক আছে, তার মধ্যে খুলনা ডিভিশনে ঘটেছিল। ওকে, এটা কবে ঘটেছিল? 2000 সালে, ঠিক আছে। এইখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি, তোমার যদি মনে হয় 2000 সালের বন্যার পরেও তো আরও ভালো ভালো অনেক বড় বন্যা, ভালো ভালো না, খারাপ খারাপ, মানে আরও ভয়ঙ্কর যে বন্যাগুলো ঘটেছে সেগুলোও আমি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি এই 2000 সালের বন্যা লিখছি বলে তোমাকে 2000 সালের বন্যা লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি 2021-এর যে বিভিন্ন বন্যাগুলো হয়েছিল জাস্ট গত বছরের, মেদিনীপুরে হয়েছিল বা অন্যান্য জেলায় যে বন্যাগুলো হয়েছিল, সেগুলোও তোমরা লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তো এইটা খুব বড় মাপের বন্যা, এখানে আমারও অনেক স্মৃতি আছে, এখানে অনেক রিলিফের কাজটা আমিও নিজেও করেছিলাম সেই সময়, তখন স্কুলে পড়তাম, সেই স্মৃতি থেকে সেই কিছু লেখা এখানে আছে। যাই হোক, সেই সঙ্গে দেখো প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, দেখ কী বলছে, দেখো। দ্য ফ্ল্যাট ওয়াজ কজড, এই ফ্ল্যাটটা ঘটেছিল, ওয়াজ কজড, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই কার দ্বারা ঘটেছিল? এক্সেসিভ, এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে, রেইন ওয়াটারের দ্বারা ঘটেছিল, এক্সেসিভ রেইন ওয়াটার ছিল, সেটা কি হয়েছিল? রিলিজড, এটা পাস্ট পার্টিসিপেলে রয়েছে, রিলিজ ফ্রম ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ থেকে প্রচুর জল ছেড়েছিল। আচ্ছা, ব্রিজটা কোথায়? দেখো, বিল্ট অন দ্য গাঙ্গেজ, মানে ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর উপরে তৈরি ছিল, সেই ব্রিজ থেকে প্রচুর, ফারাক্কা ব্রিজ বলছি কেন, সরি, ব্যারেজ মানে বাঁধ, ফারাক্কার যে বাঁধ, সেই বাঁধ থেকে প্রচুর পরিমাণে রেইন ওয়াটার জমা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ওই সময়টায় ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির জল ফারাক্কায় জমা হয়েছিল। এটা প্রত্যেক বছরই কম বেশি হয়, ওই সময়টা একসঙ্গে অনেকটা বৃষ্টি ওইখানে হয়েছিল বলে এই সমস্যাটা হয়েছিল। ছোট কথায় এর উত্তরটা এরকম, ঠিক আছে। তাহলে কি বলছে? এক্সেসিভ রেইন ওয়াটার, প্রচুর বৃষ্টির জল, ঠিক আছে। রিলিজ, যেটা রিলিজ করা হয়েছিল ফ্রম ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ থেকে, ফারাক্কা ব্যারেজটা বিল্ট, এটাও পাস্ট পার্টিসিপেলে রয়েছে, অন দ্য গাঙ্গেজ, মানে গঙ্গা নদীর উপরে যে ফারাক্কা ব্যারেজটা তৈরি, তার থেকে জল ছাড়া হয়েছিল, প্রচুর জল, সেটা রেইন ওয়াটার ছিল, ঠিক আছে, জমে গেছিলো। অ্যান্ড সেভারাল আদার, এবং আরও জল কোত্থেকে ছাড়া হয়েছিল? সেভারাল আদার ড্যামস অ্যান্ড ব্যারেজ, ঠিক আছে, সেগুলোর নাম এখানে লিখলাম না, ঠিক আছে, দরকারও নেই। আচ্ছা, অল মেজর রিভার্স, আচ্ছা, সেভারাল মানে কয়েকটি, আদার অন্য কয়েকটি, ড্যামস অ্যান্ড ব্যারেজ অন্য কয়েকটি যে বাঁধ বা ওইরকম ব্যারেজ ছিল, সেখান থেকেও এরকম জল ছাড়া হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে? অল মেজর রিভার্স, সমস্ত প্রধান নদীগুলো, অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ, এবং তাদের উপনদীগুলো, ফ্লিউ বয়ে যাচ্ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাই ভার্ব এখানে, ঠিক আছে। এই নদীগুলো বয়ে যাচ্ছিল অ্যাটলিস্ট, অন্ততপক্ষে 10 ফিট অ্যাবাভ, মানে 10 ফুট উপরে, ডেঞ্জার লেভেল, মানে নদীর তো একটা বিপদসীমা থাকে, ডেঞ্জার লেভেল মানে বিপদসীমা, সেই বিপদসীমা থেকে অন্ততপক্ষে 10 ফুট উপর দিয়ে বয়ে যাচ্ছিল নদীর জল। অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে, এবং বয়ে নিয়ে গেছিল, এভরিথিং সব কিছু, বিফোর ইট, তার সামনে যা পড়েছিল সব কিছুকে ভাসিয়ে ধুয়ে নিয়ে চলে গেছিলো, সেইটাকে বলছে, ঠিক আছে। এখানে একটা কথা বলার, কারোর মনে হতে পারে এটা 10 ফুট না লিখে আমি 20 ফুট লিখবো, কারোর মনে হতে পারে 5 ফুট লিখবো, লিখতে পারো, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। আমি এই 10 ফুটটা লিখলাম, 10, 11, 15 ফুট বিভিন্ন জায়গায় এরকম ঘটেছিল, কারণ কোনো জায়গাতে একতলা বাড়ি ছাদের নিচে ছিল, জলের নিচে ছিল কোনো জায়গায়, ঠিক আছে, সেই জন্য আমি এটা লিখলাম। এটা কোনো ম্যাটার না, তুমি কত ফুট লিখছো বা তথ্যের সঙ্গে যদি কোনো গরমিল হয় তাতে কোনো সমস্যা হবে না, লিখতে পারছো কিনা সেটাই দেখবে এক্সামিনার, ঠিক আছে। তো যাই হোক, প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, তারপরে কি বলছে দেখো। ইট ইজ সেইড, এটা বলা হয়, এটা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা বলা হয়, কি বলা হয়? দ্যাট, যে 400 পিপল পেরিস্ট মানে হচ্ছে মারা গেছিল, ঠিক আছে। তাহলে এদের 400 মানুষ মারা গেছিলো, ঠিক আছে, তুমি লিখতে পারো মোর দ্যান 400 পিপলও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। ইন দ্য ফ্ল্যাট, বন্যায়, অ্যান্ড 15 মিলিয়ন পিপল, এটা আমি ইন্টারনেট সার্চ করে পেয়েছি, 15 মিলিয়ন পিপল, 15 মিলিয়ন মানে 10 লাখে 1 মিলিয়ন, ওই সংখ্যাটা কত হচ্ছে গুণ করে দেখে নিও। পিপল বিকেম, হয়েছিলেন, হোমলেস মানে 15 মিলিয়ন মানুষ হোমলেস হয়ে গেছিলেন, ঠিক আছে। আচ্ছা,
তারপরে কি বলছে, আদার লসেস, অন্য যে লসগুলো মানে অন্য যে ক্ষতিগুলো, এই লস মানে এখানে ক্ষতি, অন্য যে ক্ষতিগুলো ক্যান ওয়েল বি, আবার প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে, ক্যান ওয়েল, ওয়েল মানে ভালোভাবে, ইমাজিন ভালোভাবে ইমাজিন করা যেতে পারে, মানে কল্পনা করা যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? ছোট্ট বাক্য, আদার লসেস মানে অন্য লসেসগুলো, এখানে লেখা হলো না কী কী হলো, ফসল ক্ষতি হয়েছিল, তোমরা কিন্তু এগুলো লিখতে পারো, এত ফসল ক্ষতি হয়েছিল, এই হয়েছিল ইত্যাদি নানান কথা লেখা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তো এটা তো আমরা লিখছি হচ্ছে নিউজ পেপার রিপোর্ট না, এটা লিখছি আমরা এসে। তো এসেতে এসের মতো করেই লিখবো, ঠিক আছে। তো এইখানে এইটা যেটা লিখছি সেটার জায়গায় তোমরা যদি আরও লেখো এত জমির ফসল ক্ষতি হয়েছিল বা এই হয়েছিল, তাও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, এটা লিখলেও হবে। তারপরে দেখো কী বলছে, অ্যানাদার সাচ ফ্ল্যাট, আমি একটা একদম রিসেন্ট সময়ের একটা ফ্ল্যাটের কথাও এখানে বলছি। অ্যানাদার মানে আরেকটি, সাচ মানে ওই ধরনের, ফ্ল্যাট বন্যা অকার্ড ঘটেছিল ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর অ্যান্ড ইট ওয়াজ কস্ট। আচ্ছা, এইখানটাতে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, তোমরা প্লিজ একটু দিয়ে নিও। আচ্ছা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুরের পরে এই জায়গাটায় তোমরা জাস্ট এখানে ইন 2021, ঠিক আছে, ইন দেবে আর 2021, তাহলে ওই জায়গাটা তোমার কি লিখতে হচ্ছে, ইন আর 2021, এইটা কিন্তু তোমরা একটু এই জায়গাটা এই অ্যান্ডের আগে একটু লিখে নিও প্লিজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2021 সালে এই বন্যাটা হয়েছিল, যদি কারোর মনে হয় মাসটাও লিখে দিতে পারো, না লিখলেও হবে। অ্যান্ড ইট ওয়াজ কজড, এবং এটা ঘটেছিল বাই কন্টিনিউয়াস হেভি রেইন, কন্টিনিউয়াস মানে অনবরত, ঠিক আছে। ইট ওয়াজ কজড মানে এটা ঘটানো হয়েছিল, পাস্ট টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের। কন্টিনিউয়াস মানে অনবরত যা চলছিল, হেভি মানে ভারী, রেইন মানে বৃষ্টি, অ্যালং উইথ তার সঙ্গে ছিল, রিভার ওয়াটার মানে নদীর জল, ওভারফ্লোড, এটাও আবার দেখো পাস্ট পার্টিসিপেলে রয়েছে, নদীর জল ওভারফ্লো হয়েছিল, অর্থাৎ কি না কার উপর দিয়ে ওভারফ্লো হচ্ছিল, দ্য এম্ব্যাকমেন্টস মানে বাঁধের উপর দিয়ে, কোন কোন বাঁধ, অফ কেলেঘাই অ্যান্ড কপালেশ্বরী রিভার্স, আরও যদি কোনো নদী ওখানে থাকে মিদনাপুরের ওই দিকটায় তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, কেলেঘাই এবং কপালেশ্বরী এই দুটো নদীর যে এম্ব্যাকমেন্ট অর্থাৎ কিনা বাঁধ, সেই বাঁধের ওপর থেকে যে জল ওভারফ্লো হয়েছিল সেই জল এবং অনবরত যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলে ইস্ট এবং ওয়েস্ট মিদনাপুরেও কিন্তু বন্যা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই লাইনটা আরেকবার একটু ছোট্ট করে বলে দিই, অ্যানাদার সাচ ফ্ল্যাট অকার্ড, এই ধরনের আরও একটা বন্যা ঘটেছিল ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, এইখানটাতে তোমাদের আমি বলেছি ইন 2021টা দিয়ে দিও, অ্যান্ড এবং ইট ওয়াজ কজড, এটা ঘটেছিল বাই কন্টিনিউয়াস হেভি রেইন, ঠিক আছে, অনবরত, কন্টিনিউয়াস মানে যে চলছে অনবরত, হেভি মানে ভারী, রেইন মানে বৃষ্টি, ঠিক আছে। তাহলে অনবরত ভারী বৃষ্টির জন্যে অ্যালং উইথ তার সঙ্গে ছিল, রিভার ওয়াটার ওভারফ্লোড যে জল ওভারফ্লো হয়ে যাচ্ছিল, এম্ব্যাঙ্কমেন্টস মানে হচ্ছে বাঁধ, কার কার বাঁধ, কেলেঘাই অ্যান্ড কপালেশ্বরী নদীর বাঁধ ওভারফ্লো হয়ে যে জল যাচ্ছিল এবং অতি ভারী বৃষ্টির জন্য যে জল, এই দুটো জল ইস্ট এবং ওয়েস্ট মিদনাপুরে বন্যা ঘটেছিল 2021 সালে, ঠিক আছে। ওকে, পরের অংশ দেখো, মোর ওভার, এই ডটগুলো কিন্তু আবারও বলছি দেবে না পরীক্ষার খাতায়। মোর ওভার এছাড়াও, দ্য এম্ব্যাঙ্কমেন্টস মানে হচ্ছে সেই পাড়গুলো মানে হচ্ছে বাঁধগুলো, সেই বাঁধগুলো হ্যাড ব্রিস্ট, অনেকদিন আগে ঘটেছিল ওই জন্য হ্যাড দিয়েছি, তোমরা এখানে হ্যাড বাঁধও দিতে পারো, ঠিক আছে। ব্রিস্ট অ্যাট 6 প্লেসের জায়গায় 4 প্লেসও দিতে পারো, আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, ঠিক আছে, যে 6টা জায়গায় এরকম ব্রিস্ট হয়েছে। আচ্ছা, ব্রিস্ট মানে হচ্ছে ভেঙে যাওয়া, ঠিক আছে, ব্রিজ মানে কি ভেঙে যাওয়া, আর এম্ব্যাঙ্কমেন্ট মানে কি, এম্ব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। তাহলে ওই দুটো নদীর যে বাঁধ সেটা 6টা জায়গায় ভেঙে গেছিলো, 6টা জায়গা না 4টে জায়গা সেটা ম্যাটার না, আমি নিউজ পেপারে কোনো একটা জায়গায় পেয়েছিলাম তাই লিখেছি, ঠিক আছে। তো এখানে তুমি 6-এর জায়গায় অন্য সংখ্যাও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে এইখানটাতে আমাদের প্রথম প্যারাগ্রাফ শেষ হচ্ছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা যাচ্ছি, দেখো কি বলছে, ফ্লাডস আর কজড বাই এক্সেসিভ রেইন, ফ্লাডস মানে হচ্ছে বন্যা, আর কজড সাধারণত হয়, বাই এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে, রেইন মানে বৃষ্টির দ্বারা হয়। আচ্ছা, বৃষ্টিটা কী জন্য হয়, বাই সাডেন মেল্টিং অফ স্নো, কোনো একটা জায়গায় আমি এটা পেয়েছি যে হঠাৎ করে যদি বরফ গলে যায় তার জন্যে সেই বরফ আবার হিমায়িত বলছি কেন, বাষ্পায়িত হয়ে উপরে উঠে বৃষ্টি টিষ্টি হয়। হ্যাঁ, এটা বৈজ্ঞানিক ব্যাপার, তোমার যদি এটা লিখতে না ইচ্ছে করে নাও লিখতে পারো, যদি তোমাদের কোনো অন্য মতামত থাকে সেটাও লিখতে পারো, বা অন্য কোনো বৃষ্টির কারণ যদি জানা থাকে সেটাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে কী বলছে দেখো, ফ্লাডস আর কজড, বন্যা হয় বাই এক্সেসিভ রেইন, এক্সেসিভ মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির দ্বারা, বাই সাডেন মেল্টিং অফ স্নো, হঠাৎ করে যদি বরফ গলে যায় তার দ্বারাও বৃষ্টি হতে পারে, সেটা বললাম যে বৃষ্টি হঠাৎ করে বরফ গলে গেলে জল হবে, সেই জল বাষ্পায়িত হয়ে বৃষ্টি হবে, মেঘ হয়ে বৃষ্টি হবে।
কমা দিয়ে বলছে বাই টাইডাল ওয়েভ। টাইডাল ওয়েভ মানে হচ্ছে জোয়ারের জল, অনেক বড় বড় জোয়ার যেটা হয়, কোটাল বলে যাকে, সেই ধরনের যদি কিছু হয়, সেই রকম হলেও হয়। অফ সি, সি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের যে সমস্ত জোয়ারের যে জল, সেই জল দ্বারা হতে পারে প্রডিউসড বাই হাই টাইডস। এই যে ভরা কোটাল বলে না, ভরা কোটালের দ্বারা, প্রডিউসড মানে হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে, এটাও পার্টিসিপেলে রয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, বাই টাইডাল ওয়েভস মানে জোয়ারের যে স্রোত বা জোয়ারের যে জল, অফ সি সমুদ্রের যে জোয়ার, প্রডিউসড বাই হাই টাইডস, হাই টাইডস মানে হচ্ছে উচ্চ যে জোয়ার, অর্থাৎ এই ভরা কোটালকে বলছে, ঠিক আছে। যখন ইয়াস ঝড় হয়েছিল তখন ভরা কোটাল চলছিল, সেই সময় কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জায়গা, সেটা হচ্ছে ওই সমুদ্রের জল এবং সমুদ্র ঠিক উপকূলবর্তী যে নদী, তার মধ্যেও ওই জোয়ার এসেছিল, সেই জলে কিন্তু অনেক জায়গা ভেসে গেছিলো, নোনা জল ঢুকে গেছিলো, ঠিক আছে। এটা দীঘা, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, এইসব জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল ইয়াসের সময়, ঠিক আছে। তো ইয়াস নিয়েও কিন্তু নিউজ পেপার রিপোর্টের চ্যানেলে আপলোড আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো তারপরে কি বলছে, তাহলে প্রডিউসড বাই হাই টাইডস, ভরা কোটাল দ্বারা যে জোয়ার তৈরি হয় তার দ্বারাও কিন্তু এটা হতে পারে। তারপরে কি বলছে, বাই আর্থকোয়েকস, আর্থকোয়েক মানে ভূমিকম্প, ভূমিকম্পের দ্বারা হতে পারে। অ্যান্ড বাই ভলকানিক আউটব্রেক, এবং যে ভলকানিক আউটব্রেক হয়, অর্থাৎ ওই যে ভলকানো ফেটে যায়, ফেটে গিয়ে লাভা উদ্গীরণ হয়, তার ফলেও অনেক সময় কি হয়, সমুদ্রে বা কোনো বড় জলাশয়ে ওই রকম টাইড তৈরি হতে পারে, ঠিক আছে, টাইডাল ওয়েভ তৈরি হতে পারে, অর্থাৎ ওই রকম জোয়ার হতে পারে, তার দ্বারাও কিন্তু উপকূলবর্তী জায়গা ভেসে যায়, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে, তো এই যে কারণগুলো লেখা হয়েছে, এগুলোর মধ্যে তোমার যদি অন্য কোনো কারণ সংযোজন করার থাকে তুমি করতে পারো, বা বিয়োজন করার থাকে করতে পারো। দেখো কী বলছে, দ্য মোস্ট কমন, সবচাইতে সাধারণ মানে কমন যেটা আর কি, ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, কজ কারণ, বেশি, তাহলে যেটা সবচেয়ে সাধারণ বা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে এমন কারণটা হচ্ছে, ফ্ল্যাড হচ্ছে কি, ইন দিস কান্ট্রি, আমাদের দেশে, ইজ হয় এক্সেসিভ রেইন, আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য হয়, ঠিক আছে, অন্য কারণগুলো আমাদের দেশে জেনারেলি হয় না। তো আমরা যখন ফ্ল্যাট নিয়ে প্যারাগ্রাফ লিখছি বা এসে লিখছি, তখন কিন্তু আমাদের ফ্ল্যাট কী কী কারণে হয় সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, এটা সেকেন্ড প্যারাগ্রাফ, ডট ডটগুলো পরীক্ষায় দেবে না। দেখো তারপরে কি বলছে, আফটার এ হেভি রেইনফল, আফটার এ হেভি রেইনফল। আচ্ছা এইখানে তোমাদের এইটা একটু বলবার আগে একটা কথা বলে দিন, হয়তো পরে ভুলে যাব। শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আপলোড হয়েছে 200 শব্দের মধ্যে, যা পরীক্ষায় কিন্তু খুব প্রয়োজনীয়, এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু তার থেকে মানে আমার চ্যানেলে আপলোড করা নিউজ পেপার রিপোর্ট কিন্তু বিভিন্ন পরীক্ষায় কমন আসা শুরু হয়েছে বা কমন আসেও। তো সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা নিউজ পেপার রিপোর্টগুলো, এছাড়াও পিকেতে সরকারের বইয়ের বহু অনুবাদ এবং বহু প্রেসই তোমরা আপলোড করা আছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও আরও অনেক ভিডিও আছে, এর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকেও কিন্তু তোমরা আগের আপলোড হওয়া ওই সব ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এসে রাইটিংটা, এটা কিন্তু আজকে শেষ হবে না। ফার্স্ট পার্ট আমি আপলোড করছি, বেশি হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে, আপলোড করতে সমস্যা হয়, আর তোমাদেরও ধৈর্যের একটা ব্যাপার থাকে। সেকেন্ড পার্ট আবার পরে আপলোড করে দেবো। দেখো তারপরে কি বলছে, আফটার এ হেভি রেইনফল মানে প্রচণ্ড বৃষ্টির পর, রিভার সোয়েল আপ, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। রিভার্স মানে হচ্ছে নদীগুলো, সোয়েল আপ মানে হচ্ছে ফুলে ওঠে, ঠিক আছে। র্যাপিডলি মানে দ্রুত, তাহলে খুব যদি বৃষ্টি হয় নদীগুলো ফুলে ওঠে দ্রুত। ওভারফ্লো দ্য ব্যাঙ্কস, ওভারফ্লো মানে হচ্ছে ছাপিয়ে যায়, ব্যাঙ্কস মানে হচ্ছে পাড়গুলো, অ্যান্ড সাবমার্জ এবং জলমগ্ন করে তোলে, জলমগ্ন করে দ্য কান্ট্রি অ্যারাউন্ড, মানে দেশের যে সমস্ত জায়গা নদীর উপকূলবর্তী যে পাড় সেগুলোকে জলমগ্ন করে তোলে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, ইন জাপান, জাপানে ফ্ল্যাডস আর মোস্টলি কজড বাই টাইডাল ওয়েভস, জাপানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাটটা হয় বা বন্যাটা হয় টাইডাল ওয়েভের দ্বারা, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে রাখলাম, এর পরের পার্টটা খুব শীঘ্রই আপলোড করব। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো।